ব্যবসা করা নাকি সকলের দ্বারা হয় না। একজন গৃহবধূকে সেলফ এমপ্লয়েড হিসেবে মেনে নিতে তার পরিবার বা সমাজ ঠিক কতক্ষণ নেন, বা তাকে কি কি পরীক্ষা দিতে হয়, কি কি বাধার সম্মুখীন হতে হয়। আজ এই প্রসঙ্গ নিয়েই আমি পারমিতা আবারও চলে এসেছি নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্ব আপনাদের কাছে তুলে ধরতে। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে আজকে রয়েছেন এমন একজন অতিথি যিনি একজন গৃহবধূ হয়েও নিজেকে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ভালো লাগার কাজটিকে নিয়ে। কে তিনি এবং কি তিনি কাজ করেন সেটা অবশ্যই জানাবো, কিন্তু তার পরিচয়ের সূত্র ধরে বলছি উনি আমাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসছেন। সেই উপহারটি দেখতে পেলেই আপনারা কিন্তু অনেকটাই বুঝে যাবেন। আসুন দেখে নেই তবে কি উপহার আজকে উনি আমাদের জন্য নিয়ে এসছেন। আমাদের জন্য রয়েছে একটা ভীষণ সুন্দর রাইস কেক। দর্শক বন্ধুরা, এত সুন্দর করে ব্ল্যাক রাইস কেক উনি নিয়ে এসছেন। উনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন শ্রীমতী কেয়া দাস চৌধুরী। আমরা সকলেই তাকে চিনি, উনি ব্ল্যাক রাইস কেক মেকার। আসুন আলাপ করে নেব আজকে আমাদের এই বিশেষ অতিথির সঙ্গে। নমস্কার আপনাকে। আপনার এই উপহারের জন্য পুরো নিউজ লাইভ বাংলা টিমের তরফ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমিও। এত সুন্দর একটা উপহার আপনি নিয়ে এসেছেন, এত সুন্দর করে সাজিয়ে, এমন মানে এক্ষুনি মনে হচ্ছে চেখে দেখি আর কি। চাকতে তো হবেই। অবশ্যই একটু আলাপচারিতা চলুক, আমরা সকলে চেখে দেখবো। সঙ্গে আরো কিছু আছে। হ্যাঁ, সেই তো দেখতে পাচ্ছি। মাফিনস আছে, অনেক চকলেট আছে, উপহার আজকে যেরকম আপনি ব্ল্যাক আমাদের রাইসেরই জন্য সব নিয়ে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ। তো কে আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকের যে এই বিশেষ অনুভূতি আপনার আমাদের এই মঞ্চে এসে কেমন লাগছে আপনার? সর্বপ্রথমে আমি বলছি আমার নিউজ লাইভ বাংলা সদস্যকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আর এই মঞ্চে এসে খুবই ভালো লাগছে। আমি করেছি টিভি প্রোগ্রাম, কয়েকটি চ্যানেলেও করেছি। একটা শখ ছিল নিউজ লাইফে আসার। আমরা সেটা আজকে মানে আমি খুব হয়তো ভালো পূরণ করতে পেরেছি, সেটা ভেবে আমাদেরও খুব ভালো লাগছে। এবং এরকম একটা সন্ধে আজকে আপনার সঙ্গে কাটাবো আমরা, সত্যি ভালো লাগছে। তাই তো কে আমি জানতে চাইবো একটু আপনার কাছে যে এই যে আপনি একটা ব্যতিক্রমী একটা কিছু আপনি বেছে নিলেন ব্যবসার জন্য, এই ব্যতিক্রমী ভাবনাটা আপনি মানে কখন ভাবলেন বা কেন সেই ভাবনাটাই ভাবলেন? অ্যাকচুয়ালি এটা আমি একসময় তো হাউস ওয়াইফই ছিলাম। আমি বাচ্চা আমি বড় করেছি, তারপরে আমার শ্বশুরমশাই ছিলেন, তো সব দায় দায়িত্ব পালন করেছি। কিন্তু তখনও আমার একটা শখ ছিল, আমি একটু অ্যাক্টিভ থাকি, ভালোবাসি। পেন্টিং করতাম, সফট টয়েস বানাতাম, বেবি সেট বানাতাম, বাচ্চাদেরকে পড়াতাম। হ্যাঁ, তো আমার এগুলো একটু শখই ছিল, একটু কিছু করি আর একটু আলাদা টাইপ কিছু করি। তো এরকমভাবেই কেটে গেছে। তো সব সময় একটা, ওরাও যখন বড় হয় তো ছেলেরাও নিজে নিজে ক্লাস 6-7 এরকম পড়ে, তখন আয়নার দিকে আমাদের জানলার দিকে তাকিয়ে সবসময় ভাবতাম আমি কি কিছু করতে পারি না, এতটা সময় আমি বসে থাকি, কিছু একটা করা যাক। তো সেটা কি করব বলে কখনো ভাবিনি কি করব। তো ভাবতাম যে ভিতর থেকে একটা মানে চাহিদা এসেছিল কিছু একটা করতে হবে। হ্যাঁ, করতে হবে বা করলে ভালো লাগে, সেটাই। তো তখনও ভাবিনি যে আমি রাইস নিয়ে কাজ করব। কয়েক বছর আগে আমি সাথে ওখানে গেছি, গিয়ে দেখি থাকে থাকে সুন্দর করে বহু ধরনের চাল সাজানো আছে। তো সেটা আমি একটা দেখলাম, কালো একটা প্যাকেট। তো আমি দোকানিকে জিজ্ঞেস করলাম যে দাদা এটা কি, নিয়ে আসলাম। এনে যেরকম পায়েস খেতে হয়, আমরা চাল দিয়ে বাঙালিরা আমরা পায়েস বানাই ভোগ চাল দিয়ে, সেরকম ভাবেই সেই নিয়মেই আমি করতে গেছিলাম। কিন্তু চালটা আর সেদ্ধ হয় না, পুরো দিনটা লেগে গেল। দুধও অনেক গেল, যেরকম 2 লিটার আমাদের একটা মিনিমাম একটা ঘরে, হ্যাঁ, কিন্তু 4-5 লিটারই চলে গেল চাল সিদ্ধ হতে হতে। যাক, শেষমেশ হলো। আমি আমার নামঘরেরও মেম্বার হয়, তো ওখানে আমি যা কিছু করি, আমাদের একদম আমার বিল্ডিংয়ের পেছনেই নামঘর, তো ওখানে আমি নিয়ে গেছি।
গিয়ে আমি দেখালাম যে এরকম দেখ নতুন একটা কিছু, বলে হ্যাঁ আমি দেখেছি। কেউ কেউ বলল ও নতুন, তা কেউ কেউ বলল যে হ্যাঁ আমরা পায়েস খাই, খেয়েছি, খুব ভালো লাগে। তা আমি ভাবলাম ও না, তার মানে আমি হাবিজাবি কিছু তুলে আনিনি, একটা কিছু যে সবাই গ্রহণ করতে, কেউ কেউ জানে আর কি, এটা আর কি চাল, এরকম চাল আছে আর কি। কেননা নতুন জিনিস সবসময় একটা ভয় লাগে যে না কিছু হবে নাকি, হ্যাঁ এক্সপিরিয়েন্স, খাবারের হ্যাঁ হ্যাঁ। তো আমি বললাম না, আমি একটু হলাম আর কি, কনফিডেন্ট হলাম, না এটা চালই, তার মানে সবাই খায়। মণিপুর থেকে এক বন্ধু এসেছিল, তখন এই বন্ধুদের জন্য গিফট আনে, নানান কিছুর সঙ্গে ওই চাল একটু ছিল, আধা কেজি 1 কেজির মতো সেই চাল। আমি না দেখে হেসে ফেলেছিলাম, এই চালটা আবার আসলো। তারপরে আমি বললাম, এমনি কেক টেক বানাতাম, মানে আমার ঠাকুমা বানাতেন আগে, কিরকম 1 ছটাক 1 পোয়া এরকম মেজারমেন্ট দিয়ে ঠাকুমার একটা খাতা লেখা ছিল। তো ওইটা দেখে দেখে আমি মাঝে সাঝে কেক বানিয়ে কুকারে বানাতাম, বানিয়ে আমি বাচ্চাদেরকে খাওয়াতাম, আমরা খেতাম। এক্সপেরিমেন্ট করার জন্য কেক তৈরি করলাম। কেক তৈরি করার জন্য মিক্সিতে কালো চালটাকে, হ্যাঁ ওইটুকু তো আমাদের একটু বুদ্ধি থাকে, যেহেতু আমরা সংসার করছি, যে চালটাকে ভিজিয়ে গুঁড়ো করব না এই করে গুঁড়ো করব, ওইটুকু একটু থাকে। তো ওইভাবে গুঁড়ো করে আমি কেক বানালাম। মানে চালটাকে কি মানে স্টিকি হলো, কিন্তু আমি একটু নাছোড়বান্দা যে নাছোড়বান্দা, একটা কাজ যদি আমি নেই সেটা পারফেক্ট না হওয়া অবধি আমি ছাড়ি না। আমি এত কেন পারবো না, কেন করব না, এরকম দেখতে হবে কোথায় কি ভুল আছে, দেখতে হবে, কেন হবে না। এই করতে করতে আমার বেশ কিছুদিন কাটলো। তারপরে যাই হোক আমি কেক ফর্মে আমি আনলাম, আনার পর তারপরে আর ওই মিক্সিতে যে গুঁড়ো করি, তো ছেঁকে নিয়ে তো আপনার ওটা দিয়ে আমি কেকটা বানালাম। তারপরে যে একটু মোটা দানা থাকে ওটা আমি ফেলবো কেন, ওটা সুন্দর করে ফ্রাই করে ওটা দিয়ে আবার লাড়ু বানালাম। বাহ! আমি কেক বানিয়েও আমি নামঘরে দিয়েছি ঠাকুরের সামনে, হ্যাঁ সবাইকে খাইয়েছি, সবাই খুব খুশি। আমি মানে কি ভালো হয়েছিল, হ্যাঁ ভালো হয়েছে, সবাই খুব খুশি, কিন্তু এতটা পারফেক্ট হয়নি আমি এখন বুঝতে পারি, কিন্তু ওটা খেয়েই সবাই খুব খুশি যে না ও ব্ল্যাক রাইসের কেক বানিয়েছে, হ্যাঁ আর সুন্দর আইসিং টাইসিং করে দিয়েছে, খুব ভালো লেগেছে। তারপরে আমরা বসতে বসতে এরকম মলয়া গোস্বামী বাইদ বিশেষ অভিনেত্রী, উনি ওনার নাম আছেন, তো উনি, তারপরে সূর্য হাজরিকা দা, আমরা সব একসঙ্গে বসলে একটু গল্প করি। তো বসে বসে বলছি, বাইদ এরকম না একটা জিনিস বানিয়েছি, কেক বানিয়েছি। বলে কি বলো? বলে হ্যাঁ চালের কেক হয় নাকি? আমরা জানি না হয় কি না, কিন্তু আমি বানিয়েছি। হ্যাঁ তারপরে সূর্যদাও বলছে ও খুব ভালো কথা, খুব ভালো কথা। 2 দিন বাদে মলয়া বাইদের ফোন এসছে, মনা, আমার নিকনেম মনা, তো মনা তুমি আমাকে এই পরীক্ষা একটা কেক দিবা বানাই, এগলেস বানাবা। আমার ভয় ঢুকে গেছে, এগলেস কি করে বানাবো। যাই হোক, তো যাই হোক সেটাই কি তখন মানে প্রথম অর্ডার যে তুমি 2 কেজি বা 2 কেজি না 3 কেজির একটা বড় কেক দিয়েছিলেন উনি অর্ডার। আর তখন আমি বললাম ঠিক আছে বাইদ, না করিনি, যা হয় হবে, করে দেব। একসেপ্ট করে নিলাম। আলা ঠিক আছে, তো ঠিক আছে তুমি বানিয়ে বলবে, তো দাদা গিয়ে নিয়ে আসবে, আমাদের নেবারই আর কি মলয় বাইদ। তারপরে আমি তখন গুরু ইন্দিরা পিপি বড়ার কাছে ভারতনাট্যম শিখতাম। হ্যাঁ, তো একটু শখ আর কি এটা ওটা করার। তো আমি বললাম ঠিক আছে আমি ডান্স ক্লাসে যাব। আমি তুমি আবার নিয়ে এসছো কেন? আমি বলছি না না আমি ডান্স ক্লাসে যাচ্ছি, সিঁড়ির থেকে নেমেইছি, না আপনার ঘরে দিয়েই গেলাম। আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে এত টেস্টি হয়েছে তোমার এই কেক, তো আমাদের নগাঁর থেকে, জোরহাট থেকে আমাদের রিলেটিভসরা এসেছেন, ওনারা খেয়ে খুব ভালো পেয়েছেন, এবং কেটে কেটে, আমি তো দেওয়ার দেই, ওরা নিজেরা কেটে কেটে ঘরেও নিয়ে গেছেন, খুব ভালো পেয়েছেন। তো তুমি এক কাজ করো, এটা প্রফেশনাল লাইনে নাও না কেন, এত সুন্দর জিনিস, এটা বাজারে সেটা প্রথম সাজেস্ট করলেন উনি। এই যে ওনার কথাটা মাথায় ঢুকে গেল। তারপরে আমি আস্তে আস্তে করে একে তাকে ফোন করি, অর্ডার একটা দুটো আরম্ভ হলো। হ্যাঁ তারপরে প্রথম আপনার গল্প, কিন্তু এই মুহূর্তে আমাদের একটা বিরতি নিয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, আমরা খুব সুন্দর করে শুনছিলাম কেয়ার শুরুর দিকের ব্যবসাটা কি করে শুরু হলো, সেই গল্পটা, গল্প নয় অবশ্যই সত্যি, আমরা আবার সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু এবারে আমাদের নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকবেন, কোথাও চলে যাবেন না, ফিরে আসছি আবার।
দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমরা সরাসরি আবারও চলে যাচ্ছি কেয়ার কাছে। কেয়া, তাহলে আপনি প্রথম অর্ডারটা পেলেন এবং প্রফেশনালি সেটাকে একসেপ্ট করলেন, এবং সেই শুরুটা ঠিক কেমন ছিল? শুরুটা তো ভালোই লাগলো, 200 টাকা থেকে আরম্ভ করে। 200 টাকা দিয়ে এই ব্যবসার শুরু? 200 টাকা দিয়ে আরম্ভ করেছিলাম। আচ্ছা। তারপরে আমার যেটা মলয়বাদ খেয়ে সবাই ভালো পেলো, আমার মানে খুশিতে আর মানে কি বলবো, একটা নতুন জিনিস বের করেছি, তখন আপনি একটু সবাই সাহস পেলাম যে আর তাহলে ওনার সেটাকে মতো প্রফেশনালি ভাবা যায়। তারপরে আচ্ছা। আমি মাফিনস বানাতে আরম্ভ করলাম। ওটাতে বড় রকম কেক বানিয়ে দিয়েছি, মাফিনস বানাতে আরম্ভ করলাম। মাফিনস বানিয়ে কয়েকটা জিনিস তার সঙ্গে যোগাযোগ, আরো কয়েকটা বানালাম আস্তে আস্তে। মানে সারা রাত্রি কিন্তু আমি ঘুমাই না, মানে নতুন নতুন আর কি নতুন করা নতুন যেতে পারে। চিন্তা করে আরো কি করা যাবে, আরো কি করা যাবে, এই করে করে রিসার্চ টাইপ করে বেশ আমার অনেক চাল এর ইয়েও নষ্ট হলো, বা আমার ঘুমও নষ্ট হলো। হ্যাঁ, কিন্তু তার বিনিময়ে আনন্দটুকু আনন্দ আপনি যে এখন যে পেলেন। আনন্দটা পাচ্ছি, মানে সেটা আর বলার মতো এটা তো না। আনন্দের একটা দিক আমরা হ্যাঁ, দেখছি কি। হ্যাঁ। এবারে আমি একটু জানতে চাইবো, এই ব্যবসা শুরু করতে গিয়ে আপনাকে কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে? সেটা আমাদের যেরকম আমরা ইন্ডিয়ান ওমেনরা কিছু একটা ব্যবসা করব বলে প্রথম বাধাটা কিন্তু আমাদের ঘর থেকেই শুরু হয়। ঠিক। যে হয়তো ওনারা ভাবেন যে আমরা পারবো না করতে, হ্যাঁ, কি করে ব্যবসা trustটা করব, করতে পারেন হ্যাঁ, না হয়তো বা কোথাও। পারবো কি না, এরকম একটা ব্যাপার আসে। যখন আমি আরম্ভটা করলাম, তারপরে আমার মিস্টারের, আমাদের কমার্শিয়াল বিল্ডিং, ওখানে একটা মিস্টারের অফিস ছিল। তো অফিসটা আমি সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিজস্ব অফিস একটা বানালাম। কেননা ইতিমধ্যে প্রচার হয়ে গেছে যে আমি ব্ল্যাক রাইস দিয়ে কেকটা বানাই। তো অনেকে আসেন, বসেন, কথা বলেন। তারপরে কিছু আমি যেটা একটা ফুডের উপরে কাজ করব, তো বিভিন্ন ডিসপ্লে চাই। হ্যাঁ, ডিসপ্লেও চাই, কিছু ফর্মালিটিসও চাই। যেরকম ট্রেড লাইসেন্স, ম্যানুফ্যাকচারিং একটা লাইসেন্স লাগে, ফুড লাইসেন্স লাগে, এগুলোও জোগাড় করলাম আস্তে আস্তে খবর নিয়ে নিয়ে। প্রচুর দৌড়াদৌড়ি করেছি। এখন তো অনলাইনে অনেক কিছু হয়ে যায়। প্রসেসটার হ্যাঁ, জন্য ওটাও অনেক লাগে। কাঠখড় যেটা পোড়াতে হয়েছে। যেহেতু আমি প্রফেশনাল লাইনে যাব, আমাকে প্রোটেকশন কিছু নিতে হবে, ফর্মালিটিস কিছু পুরা করতে হবে। ভাবলাম যে মাফিনস টাফিনস বানিয়েছি, ইভেন আমার ননদও ছিলেন, ও বলতো, মানে খুব এনকারেজ করতে, এত সুন্দর জিনিস বানিয়েছে, ও সবাইকে বলতো। হ্যাঁ, তারপরে এরকম করে মানে মানে পরিবারের মধ্যে তাহলে ননদ আপনাকে খুব বেশি সাপোর্ট? হ্যাঁ, এটা বলতে হবে। আমার ওই ননদ নেই এখন, কিন্তু উনি খুব সাপোর্ট করেছেন। আর ও একটু আপনাকে থামিয়ে আমি দর্শকদের কাছে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমাদের আসলে এই যে একটু সামান্য সাহায্য, একটু সামান্য সহযোগিতার হাত যদি কেউ বাড়িয়ে দেয় না, তাহলে বুকে আমরা অনেক সাহস সঞ্চয় করে কিন্তু আমাদের ভালো লাগার কাজটা নিয়ে আমরা এগোতে পারি। কেয়াকে যেমন করে হেল্প করেছেন বা সাহায্য করেছেন, তার পরিবারেরই, তার ননদ হয়তো বাকি পরিবারে তার পারিবারিক সদস্যরা সেভাবে ব্যবসার জন্য ট্রাস্ট করতে পারছিলেন না, সেটা হতে পারে। কিন্তু এই যে আরো একটি হাত এগিয়ে এলো তাকে সাহায্য করার জন্য, আরো একটি মন এগিয়ে এলো, এইটুকু আমাদের সাহায্য শুধু দরকার একজনকে একটু এগিয়ে দেওয়ার জন্য। একদম ঠিক। তো আরম্ভ যখন করলাম, তো আমি ভাবলাম যে এরকম ঘর থেকে বসে বসে হবে না। হ্যাঁ, তো অফিসে বসতাম, নানান ধরনের লোক আসতেন, বসতাম, গল্প করতাম। তো ভাবলাম যে অফিসে বসে কে দেখবে আমার প্রোডাক্ট, কেউ তো দেখবে না, কেউ তো জানবে না। তো আমি সাহস করে, আমার বাবার একটা ভাঙা টেবিল ছিল, উনি, বাবা অ্যাডভোকেট ছিলেন, তো উনি পরে একটা ভালো টেবিল কিনলেন, ওটা নিয়ে বাবাকে যত্ন করে রেখে দিতেন। পাটা ভাঙা ছিল কিন্তু। হ্যাঁ, ওই টেবিলটা নিয়ে আমি অফিসের নিচে আমাদের ফ্লোর, ওখানে আমি বসতাম। আমাদের কমার্শিয়াল বিল্ডিং, চারদিকে আমাদের ভাড়াটিয়া। অ্যাপার্টমেন্টে যেরকম আমার কমার্শিয়াল বিল্ডিংগুলো যেটা থাকে, আমার শ্বশুরমশাই বিল্ডিং, তো ওটা কি হতো, সব ভাড়া দেওয়া। তো মিস্টারকে বলতাম আমাকে একটা দোকান খুলে দাও না, হ্যাঁ, একটা আমাকে দাও না। তো বলতো কোথায় দেব, সব তো নিয়ে নিয়েছে, এদেরকে উঠানো কি সম্ভব? এরকম, তাহলে আমরা নিজেরা কিচ্ছু করব না? নিজেরা করতে হয়, তো কিছু করব না। তা আমার জেদ হলো, আমি অফিসের নিচে একটা টেবিল, ভাঙা টেবিলটা নিয়ে আমি এই মাফিনস টাফিনস, চকলেট, এগুলো আমি আরম্ভ করলাম। ওখানেই ডিসপ্লে করা, ওখানেই ডিসপ্লে করলাম। তো ওখান থেকেও আমার সমাজ আসলো। সমাজের কিছু কিছু লোক একসেপ্ট করতে পারছে না, তুমি এই বিল্ডিং এর বউ হয়ে তুমি এরকম ফুটপাতে দেবে নাকি? আমি এটাই হয়, মানে আমাদের চারপাশ বা সমাজ, আমরা ছোট্ট করে কিছু শুরু
করার আগে মানে শুরুতেই তো আমরা বড় করে কিছু করতে পারি না, ঝা চকচকে তো কিছু অনেক করতে পারি সময় না। খারাপও লাগতো। তাহলে ওই ভাঙা টেবিল থেকে যে আপনার যাত্রাটা শুরু হলো, সেটা তো আজকে অনেকটা পথ এগিয়ে এসে অনেক কাঠ খড় পুড়িয়ে সেটা একটা সুন্দর একটা রূপ নিয়েছে। হ্যাঁ, তো ওই ভাঙা টেবিল করতে করতে আমি আবার কি মাঝে মাঝে আমি বড় বড় অফিসগুলোতে যেতাম, গভর্নমেন্ট অফিসগুলোতে গিয়ে ডাইরেক্টরের সঙ্গে দেখা করতাম, আমার প্রোডাক্ট নিয়ে আমি যেতাম, যে দেখেন তো কি আমি বানিয়েছি, একটু খেয়ে একটু রিভিউ দিন। তো খেয়ে খুব ভালো বলতেন। তো এই করতে করতে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের গড়চুকি আছে, তো ওই ডাইরেক্টর বললেন যে এইটুকুই সাহায্য করতে পারি আপনাকে, আপনি এখানে একটা আউটলেট খুলেন। বাহ! তো আমি ওখানে মানে বলবো না, মানে এত সুন্দর মানে একটা জায়গা পেয়েছিলাম, 3 স্টার ক্যাটাগরি একটা প্লট আমাকে দিল, ওয়েল ফার্নিশড। সব মন্ত্রীরা এসে অন্য কোনো প্রপোজাল দিয়েছিলেন আপনাকে যে বা আমরা সেল করে দেব বা সেরকম হ্যাঁ, ওটাও কিছু? বলেছিলেন যে এখানে একটা শোকেস আপনি এনে রাখুন, তো আপনি এরকম আমরা সেল করব আপনাকে একটা। কিন্তু এটা না, আপনি সেটা চান না আমি বলছি আমার জিনিস আমি নিজে সেল করে মানুষের মুখে আমি শুনতে চাই ভালো আর মন্দটা। আমি ডাইরেক্টলি যেটা আমি কাস্টমারের সঙ্গে ডিল করব, সেই এক্সপিরিয়েন্সটা আমার লাগবে, সেই নলেজটা আমার লাগবে, তাহলে আমি এগোতে পারবো। তো ওই রকম করে বলাতে উনি তখন বললেন, উনি মন্ত্রী টন্ত্রী আসেন ওখানে মিটিং করেন, তা আমাকে বললো যে আপনি তাহলে এই জায়গাটা করেন ম্যাডাম। তা আমি ওটা এজ এ রেন্ট হিসাবে নিলাম, নিয়ে আমি 2 বছর মতো চালিয়েছি। আর ওই সেই ভাঙা টেবিল থেকে আপনার তারপরে ওই ভাঙা টেবিল কিন্তু চলছে, ভাঙা টেবিল কিন্তু আমার বিল্ডিং এ চলছে। সেই সঙ্গে আমি একজন এমপ্লয়ি এনগেজ করলাম, আচ্ছা বাহ, একজন লেডিকেও এনগেজ করলাম, ওখানে বসালাম। ইভেন আমার হাজবেন্ড, আমার ছেলেও তখন স্কুলে পড়ে, তো কখনো কখনো আমি বলে যা তো ঘর থেকে বানিয়ে ব্যাগটা দিই, আমরা যা নিচে গিয়ে খুল। কখনো ইচ্ছে হয়, কখনো মা তুমি যে কি করছো, আমি কিচ্ছু হবে না, আমার ঘর, আমাদের ঘর না, আমাদের ঘর আমাদের প্রোডাক্ট, চলো ও খোলো, হ্যাঁ যাও, এরকম আর কি। কখনো কখনো এরকম হয়েছে। তারপরে আমি ওখানে একজন এমপ্লয়ি বসালাম, একজন লেডিকে বসিয়ে আবার আমি ওখানে গড়চুকে গিয়ে যখন আমি একটা আউটলেট খুললাম, তখন আমি আবার ডেইলি সকালবেলা ওখানে যাই, গিয়ে ওটা যখন 1 মাস 2 মাস করে তারপরে একটা ছেলে একটা মেয়ে আবার এঙ্গেজ করলাম ওখানে। মানে ততক্ষণে আপনি আপনার দুজন এমপ্লয়িও রাখতে শুরু করলাম। এটাই তো কাজের পসার। বাহ! তো আমার এখানেও সকালে ওখানে যেতাম, সন্ধ্যাবেলা এসে আবার এখানে বসতাম, তা আমাদের বন্ধু বান্ধব কিছু আসতে লাল চা আর কেক থাকবে, এরকম সিস্টেম করে দিয়েছে। যাতে আপনি মানে যারা আসছেন আপনার কাছে সেই প্রোডাক্টটা নিতে, তাদের যেন কোনো রকমের ত্রুটি না হয়। তো আর এক্সক্লুসিভলি মানে ব্ল্যাক রাইস প্রোডাক্টটাই রাখতাম আমি, কিন্তু বাজারের কখনো কিছু রাখিনি তখন, কেন আমার একটা এথিক্স ছিল। হ্যাঁ, আমার একটা এথিক্স ছিল, আমার প্রোডাক্টটাই আমি লোককে জানাবো। তো লাল চা দিতাম, সবাই এসে খেত, লজ্জাও লাগতো, ভালোও লাগতো, নিজের মানে এরকম সিচুয়েশনের মধ্যে আমি কাটিয়েছি। কিন্তু একটা ভিতর থেকে একটা সাহস ছিল, না আমার নিজস্ব প্রোডাক্ট আমি নিজে বের করেছি। হ্যাঁ কেয়া, তাহলে আপনি আপনার যে এই স্পেশাল রেসিপিটা আপনি 3টে ভাষায় ডকুমেন্টেশন করে নিয়েছেন, সেটা আপনার কেন মনে হলো? আমি দেখতে পাচ্ছি 3টে বই আমার কাছে রয়েছে 3টে ভাষায়, এবং সেটা খুব সুন্দরভাবে ডকুমেন্টেশন হয়ে গেছে এই প্রণালীগুলো, যাতে করে লোকে হয়তো জানতে পারবে, উপকৃত হবে। আমার এটা ইচ্ছে ছিল যে আমি যে জিনিসটা, আমার যে ভগবান একটা দৈব পানির মতো একটা ভিতরে একটা দিয়েছিলেন যে এটা করো, তো ওটা দিয়ে আমি যখন আরম্ভ করলাম, তো আস্তে আস্তে আমি করলাম যে এটা একটা ডকুমেন্টারি করা যায়, তো লিপিবদ্ধ করলে জিনিসটা থাকবেও, অনেকে বইটা পড়ে শিখতেও পারবে। আমরা অনেক সময় বলি ময়দার কেকটা ভালো না, কিন্তু সেকেন্ড অপশনটা থাকে না যে আমরা কি খাবো তাহলে। তো সেকেন্ড অপশনটা এটাই যে সবাই যাতে বানাতে পারে, শিখতে পারে, হেলদি রেসিপি। আর ফুল অফ রাইস, এটা 100% রাইস ফ্লাওয়ার দিয়ে আমি বানাই, একটুকু ময়দা বা আটা আমি ইউজ করি না এটাতে। এটাই আমার চ্যালেঞ্জ ছিল যে আমি ফুল অফ রাইসের উপরে হেলদি কাজ করব। আর যেরকম বাচ্চারা চকলেট খেয়ে ভালোবাসে, চকলেটটাও আমি 80% রাইস আছে আমার। দর্শক বন্ধুরা, আমরা কেয়ার সেই ভাঙা টেবিলের যাত্রা থেকে শুরু করে তার বিভিন্ন আউটলেটগুলোর গল্প শুনলাম, যে একটা স্বপ্ন ছোট থেকে কি করে বেড়ে ওঠে যদি তার পেছনে লেগে থাকা যায়। নাছুর বাঁধা হয়ে কেয়া কিন্তু লেগেছিলেন তার স্বপ্নকে একটা
রূপ দিতে। সেই সম্পর্কে আরও একটু শুনবো, কিন্তু এবারে আমাদের নিয়ে নিতে হবে একটা আবারও ছোট্ট বিরতি। কোথাও চলে যাবেন না, সঙ্গে থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও বিরতির পরে। আমাদের হাতে সময় ফুরিয়ে আসছে, তাই খুব শিগগিরই চলে যাচ্ছি আবারও আমাদের আজকের অতিথি কেয়ার কাছে। কেয়া, একটা প্রশ্ন তোমাকে করব, ব্যক্তিগত প্রশ্ন, একটু ভেবে বলবে আমাদের। এই যে তোমার এই খাদ্য প্রণালী নিয়ে বা এই খাবারের রেসিপি নিয়ে তুমি এগিয়ে চলছো, অনেক কষ্ট তোমাকে করতে হয়েছে, ছোটাছুটির বাইরেও। মানে তোমার শুরু সেই 200 টাকার থেকে শুরু করে আজকের, আমি যদি ধরি আজকের এই দিনগুলি, তুমি মোটামুটি প্রতিষ্ঠিত। কিন্তু এই জার্নিতে তোমার এমন কোনো ঘটনার কথা মনে পড়ে যেখানে তোমার কাজকে তুচ্ছ ভাবা হয়েছে? হ্যাঁ, সেরকম মানে যখন আমি আরম্ভ করেছিলাম 2-4টে অর্ডারও নিতে শুরু করেছি, তারপরে একটু প্রচারও হয়েছে আমার। তারপরে আমার যে প্রিয় বান্ধবী, তাকেই আমি দেখেছি মুখটা ঘুরিয়ে নিতে। তখন আমার খুব দুঃখ হয়েছিল যে নাকি একসঙ্গে উঠা বসা, তো ওটাও একটা দিক। তখন আমি সেরকম কি শুধু প্রিয় বান্ধবী না, অনেকেই আরো ছিলেন সেরকম? এরকম আছে অনেকে, কিছু সেরকম মানে কি করছে, কেন এরকম, মানে আসছে অনেক। কেক বানানো যে একটা কাজ হতে পারে, হ্যাঁ, সেটা বোধহয় চারপাশের লোককে মেনে নিতে অনেকটা সময় লাগে। কেননা কি করছি জিনিসটা বুঝতে পারছে না। কেউ খেয়ে হয়তো ভালো রিমার্ক দিচ্ছে, কেউ খেয়ে হয়তো হিংসে করেও খারাপ, একটা দুটো আর কি। তাহলে হ্যাঁ, ওটা আমি সবসময় পজিটিভলি নিয়েছি। না, তার মানে আমার কিছু চেঞ্জেস করতে হবে, আমি পজিটিভলি নিয়েছি। তো আচ্ছা কেয়া, আপনি আজকে যখন মানে নিজের মুখোমুখি হন, তখন কি আপনার নিজেকে একজন সফল ব্যবসায়ী বলে নিজেকে আপনি স্বীকৃতি দেবেন? একদম না, আমি নিজেকে নিজে একদম স্বীকৃতি দেব না, কেননা এখনো আমি স্ট্রাগল করছি। হ্যাঁ, আমি নিজেকে স্বীকৃতি দেব আমি একজন ব্যবসায়ী, যে আমি যখন আমার অবর্তমানে যখন আমার বিজনেসটা স্মুথলি চলবে, আমি বসে থাকব, দেখব যে আমার বিজনেসটা স্মুথলি চলছে এমপ্লয়িজ দ্বারা, আমার ছেলেদের দ্বারা, তখন আমি নিজেকে একজন প্রতিষ্ঠিত ব্যবসা হিসাবে আমি খুব মেনে নেব। সুন্দর করে বললেন। এটা হয়তো মানে একজন সাফল্যমণ্ডিত মানুষের মুখে এই বিনম্রতাটা মানে খুব গভীরভাবে শোনালো আর কি আমাদের। কারণ সফলতা তো সেই প্রজাপতির মতো, তার একদম। পেছনে ছুটতে নেই, আমাদের হ্যাঁ, থিতু হতে হয়। খুব সুন্দর বললেন। আমাদের হাতে সময় একদম ফুরিয়ে আসছে। কি একটা খেলা আছে, র্যাপিড ফায়ার। আচ্ছা, খুব শিগগিরই চলে যাব সেই প্রশ্নের খেলায়। আপনি তৈরি? একদম। তাহলে একদম প্রথম প্রশ্নটা হলো, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন, যেটা আমি নিজে তৈরি করেছি, যেটা কেয়াস ব্ল্যাক রাইস ক্রিয়েটিভ বেকার্স ইন্ডাস্ট্রি, যেটা আমি নিজে নাম দিয়েছি। তো এই জিনিসটা আমাদের ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরেও যাতে একটা করে আউটলেট থাকে, এটা আমার শুরুর থেকে স্বপ্ন। বাহ, আপনার সেই স্বপ্ন পূরণ হোক। দ্বিতীয় প্রশ্নে যাব। ব্যবসা এই শব্দটা বলতে আপনি কি বোঝাবেন? ব্যবসা মানে নিজে ইন্ডিপেন্ডেন্টলি কিছু করি, ফাইন্যান্সিয়ালি আমি নিজে ইনকাম করে নিজের মতে আমি খরচ করতে পারি, সংসারে কন্ট্রিবিউট করতে পারি। ঠিক। আপনার প্রিয় খাবার কি? মাছ ভাত, বাঙালি বলতে মাছ ভাত। মাছ এবং ভাত, কিন্তু ভাতটাকে আপনি সঙ্গে রেখেছেন কারণ রাইস নিয়েই আপনি হ্যাঁ, এত rice কারবার নিয়ে কাজ। করছেন। আপনার প্রতিদ্বন্দ্বী? এখনো আমি আমার চোখে পড়েনি, এত বছর ধরে আমি এই লাইনে আছি, এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি কোনো প্রতিদ্বন্দ্বী। এখনো আমি নিজেকে নিজেই প্রতিদ্বন্দ্বী হিসাবে ভেবে নিচ্ছি। খুব ভালো সময় কাটালাম আপনার সঙ্গে। কি করে ছোট ছোট স্বপ্নগুলো আসলে পূরণ করতে হয়, আপনার মতো মহিলাদের দেখে হয়তো আরো অনেকে আজ শিখতে পারবেন। যেতে যেতে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইবেন? আমি এটাই বলতে চাইছি যে ব্যবসা করাটা
কোনো ভয় করতে নেই, শুধু চিন্তা করতে হয় আমি কিছু করব। এই যে 100% নিজের চিন্তাটা, আর হ্যাঁ পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম করে তো সবাই এগিয়ে আসুন, করুন, এবং আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি ট্রেনিংও দেই, আমি এক্সিবিশনগুলোকে করি, যেরকম এক্সিবিশন, বড় বড় এক্সিবিশন, ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া, IITF, এগুলোতেই আমি পার্টিসিপেট করি। তো গিয়ে গিয়ে অনেক কিছু শিখেছি। তো আপনাদেরও তার যদি যে কেউ শিখতে চান আপনার শিখতে সঙ্গে চান, যোগাযোগ হ্যাঁ করতে পারেন। হ্যাঁ যোগাযোগ করতে পারেন। আর এটা নিয়ে ভয় করলে হবে না, শুধু ইচ্ছাটা করুন, 100% এফোর্ট করুন, নিশ্চয়ই পারবে সবাই। অনেক অনেক ধন্যবাদ কেয়া, আপনার সকল স্বপ্ন পূরণ হোক। আমাদের এই নিউজ লাইভ বাংলা জীবন যোদ্ধার টিম থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। দর্শকরা, আমরা দেখলাম একটা নাছোড় বাঁধা কাহিনী, একটা ছোট্ট স্বপ্ন কি করে তার রূপ নিতে পারে, এত সুন্দর করে সে তার ডানা গজাতে পারে এবং পাখির মতো তার স্বপ্ন নিয়ে মেলে ধরতে পারে আকাশে। আমরা সকলেই যদি খানিকটা সেই স্বপ্নগুলোকে সাহায্য করি, একটু সহযোগিতা, একটু সহমর্মিতার হাত বাড়িয়ে দিই, তাহলে কিন্তু কেয়ার মতো আরও অনেক মহিলারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবেন, তারা স্বনির্ভর হতে পারবেন। এই আশা নিয়েই আজকে জীবনযোদ্ধা থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও এমনই কোনো গল্প, আবারও কোনো চরিত্র নিয়ে, অবশ্যই খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।